এই অধ্যায়ের নাম হচ্ছে মূল্যায়ন মডেল। আমরা এখানে আয়কে মূল্যায়ন করব। প্রত্যেক বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার একটা আয় চায়, একটা প্রত্যাশিত আয়ের জন্যই সে বিনিয়োগ করে। প্রত্যাশিত আয়কে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন। কি পরিমাণ সে আয় প্রত্যাশা করবে। এখন এই আয়কে কয়েকভাবে মূল্যায়ন করা যায়। এসএমএল বা সিএমএল, সিকিউরিটি মার্কেট লাইন বা ক্যাপিটাল মার্কেট লাইন, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, কয়েকভাবেই আমাদের এটাকে বের করা যাবে। তো এই মূল্যায়ন মডেলের ক্ষেত্রে যে সকল তথ্য দেওয়া থাকবে সেইগুলোর ব্যাপারে আগে একটু কথা বলে নিই। এখানে বেশ কিছু সূত্র আছে, সূত্রের উপরে একটু আগে আলোচনা করব। এই অধ্যায়টা আবার একটু ছোট, তো বেশি বড় না, তো অল্প কয়েকটা সূত্রের উপরেই ভিত্তি করে, তো এই সূত্র কয়টা একটু আগে আলোচনা করে নিই। সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, তোমরা এর আগে এগুলো শিখছো থার্ড ইয়ারে। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এক্সপেক্টেড রিটার্ন, প্রত্যাশিত আয়ের হার। বিনিয়োগকারীর একটা আয় প্রত্যাশা করবে, বিনিয়োগকারীর নিকট যেটা আয়ের হার, কোম্পানির নিকট কিন্তু সেটা আবার ব্যয়ের হার। ধরো বিনিয়োগকারী একটা সিকিউরিটি থেকে 10% আয় প্রত্যাশা করে, এই 10% কিন্তু ওই কোম্পানি থেকে যদি পায় তাহলে কিন্তু কোম্পানির জন্য সেটা আবার ব্যয়ের হার। কোম্পানি কিন্তু এক্সপেক্টেড রিটার্নকে আবার কেই নামে লিখতে পারে, এক্সপেক্টেড রিটার্নকে কিন্তু আবার কেই নামে লিখতে পারে, কারণ কোম্পানির নিকট এটা ব্যয়ের হার। তো এই এক্সপেক্টেড রিটার্নের আরও নাম আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কেইর ক্ষেত্রে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। তো এরকম বিভিন্ন নামে এক্সপেক্টেড রিটার্নকে বলা হতে পারে বিভিন্ন সময়। এছাড়া এটা তো আমরা এক্সপেক্টেড রিটার্নের নাম দেখলাম। এরপরে আছে সূত্রের ভিতর আরএফ প্লাস। আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, যে পরিমাণ আয়ে কোনো প্রকার ঝুঁকি নাই, আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। আর আরএম হচ্ছে মার্কেটের রিটার্ন, রিটার্ন অন মার্কেট, বাজার থেকে যে আয়ের হার হবে। আর এই যে বি এর মতো সাইন, এটা হচ্ছে বেটা, ঝুঁকির সূচক। বি এর মতো যে সাইনটা, এটা হচ্ছে বেটা, ঝুঁকির সূচক। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন সিএপিএম অনুযায়ী কী দাঁড়ালো? আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা। এখন আরএফ রিস্ক ফ্রি রেট, যেমন একটা সরকারি শেয়ারে কোনো ধরনের ঝুঁকি থাকবে না, কারণ সরকার যেই আসুক যেই যাক ওই শেয়ারের উপরে লাভের হার অনুযায়ী টাকা দিবেই, এটা কোনোভাবেই বাতিল করতে পারবে না। কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলো লাভের হার বেশি দিবে, কিন্তু কোনো কারণে দেউলিয়া বা অন্য কারণে বন্ধ হয়ে গেলে তখন কিন্তু টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তা দেখা দেয়। এই জন্য সরকারি সিকিউরিটির যে সুদের হার, সেটাকে রিস্ক ফ্রি রিটার্ন বলা হয়, আরএফ বলা হয়। সরকারি সিকিউরিটির যে সুদের হার, সেটাকে আরএফ বলা হবে। এখন কখনো কখনো আরএফের মান সরাসরি না দিয়ে বলা থাকতে পারে গভর্নমেন্ট সিকিউরিটি রেট অথবা ট্রেজারি রেট, গভর্নমেন্ট স্টক রেট, এই নামে বলা থাকতে পারে, সেটাকে আমরা আরএফ হিসেবে ধরব। আর আরএমকে কেএম নামেও বলা হয়, আরএমকে কেএম নামেও বলা হয়। তাহলে আমাদের সিএপিএম অনুযায়ী আমাদের সূত্র কি? আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা। এখন আমরা এসএমএল, স্লোপ অফ এসএমএলটা দেখব। স্লোপ অফ এসএমএলটা কি? স্লোপ অফ এসএমএল অনুযায়ী এক্সপেক্টেড রিটার্নের সূত্রই সেম, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা, সেম সূত্র। কিন্তু এইখানে যে স্লোপের কথা বলা হয়েছে, এই যে আরএম মাইনাস আরএফ যেটা দেখেছি, এইটাই হচ্ছে স্লোপ, সিকিউরিটি মার্কেট লাইনের স্লোপ। এসএমএল মানে সিকিউরিটি মার্কেট লাইন।
যখন বেটা দেওয়া থাকবে তখন আমরা এসএমএল এর ইকুয়েশনের মাধ্যমে এক্সপেক্টেড রিটার্ন বের করব। আর সিএমএল এর স্লোপ হচ্ছে কি, এটার এক্সপেক্টেড রিটার্নটা দেখি। দেখো এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ হবে। ওই যে RM মাইনাস RF ছিল সেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা গুণ। সেই আগের সূত্রের মতোই দেখো, আগের সূত্রে কী ছিল, RM মাইনাস RF ইন্টু বেটা। এখানে বেটার জায়গায় হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এইখানে একটু বাড়তি ভাগ হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর সব সেম, RM আছে, RF আছে, RM আছে, RF আছে, সবই আছে। শুধুমাত্র কী হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি গুণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন M ভাগ পি দ্বারা কী হবে, নির্দিষ্ট স্টক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও পি দ্বারা, আর M দ্বারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট, M দ্বারা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট। তাহলে দুইটা সূত্র একবারে কাছাকাছি, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই RM মাইনাস RF, এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট দ্বারা ভাগ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও দ্বারা গুণ। পোর্টফোলিও বলতে নির্দিষ্ট স্টকের। আর কখনো কখনো বেটার মান দেয়া না থাকতে পারে, এই সকল সূত্রে আমরা বেটা বের করতে পারবো বাকি সব মান দেয়া থাকলে। কিংবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট ইন্টু R কোরিলেশন, সিগমা A বাই সিগমা M ইন্টু R। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনভেস্টমেন্টের যেটা আছে ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেটের ইন্টু R কোরিলেশন, এইটা হবে বেটার সূত্র। এখন এইগুলোর আলোকেই আর ভেরিয়েন্সের সূত্র আছে, পোর্টফোলিও বেটার সূত্র আছে, এগুলো আপাতত আমি স্কিপ করে যাচ্ছি, সরাসরি অঙ্কের মাধ্যমে দেখাবো। অঙ্কগুলো খুবই সহজ, কোনো ঝামেলা নেই। ছোটো কয়েকটা অঙ্ক দেখাই, আসলে অন্যান্য চ্যাপ্টারে ছোটো অঙ্ক দেখায়নি, এই অধ্যায়ে দেখাই। এটা ছোটো অঙ্ক, খুবই সহজ অঙ্ক, এগুলো সাধারণত পরীক্ষা আসে একটা না একটা। কী বলা আছে, RFL কোম্পানি হ্যাজ বেটা। দেখো বেটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম, তার মানে কি এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে বলে তাহলে বেটার সূত্রে বের করতে বলবে। দ্য রিস্ক ফ্রি রেট 8%, RF দেওয়া আছে কত, 8%। রিস্ক প্রিমিয়াম, এই যে RM মাইনাস RF, এইটাকে বলা হয় রিস্ক প্রিমিয়াম। RM মাইনাস RF এইটাকে বলা হয় কি, রিস্ক প্রিমিয়াম। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের যে সূত্র আছে RF প্লাস RM মাইনাস RF ইন্টু বেটা, এই যে RM মাইনাস RF এর মান কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে কত, 6%। RM মাইনাস RF এর মান সরাসরি দেওয়া আছে 6%। আর যদি মার্কেটের মান দেওয়া থাকতো তাহলে মার্কেটের মান বসাতাম, RF এর মান বসাতাম, সেরকম হতো। ডিটারমাইন দ্য কস্ট অফ কমন স্টক, এই দেখো এখানে কিন্তু চাইছে কি, কস্ট অফ কমন স্টক অফ RFL কোম্পানি ইউজিং CAPM। এইখানে কিন্তু এক্সপেক্টেড রিটার্ন বলে নাই, বলছে কস্ট অফ কমন স্টক। তোমাদের বলছিলাম প্রথমেই কিন্তু এই কথা বলছিলাম যে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে বিনিয়োগকারীর নিকট আয়ের হার আর কোম্পানির নিকট ব্যয়ের হার। এই প্রত্যাশিত আয় কি, লভ্যাংশ হিসেবে দেয়, কি হিসেবে দেয়, লভ্যাংশ হিসেবে দেয়। তো এইখানে কস্ট অফ কমন স্টক বলতে কি, সাধারণ শেয়ারের জন্য যে ব্যয়, সাধারণ শেয়ারের জন্য যে ব্যয় সেটা কি, বিনিয়োগকারীর নিকট আয়, এক্সপেক্টেড রিটার্ন। সাধারণ শেয়ারের জন্য যে ব্যয় সেটাকে আমরা কেই নামেও বলতে পারি, কিন্তু এইখানে আমরা CAPM অনুযায়ী একে আমরা কি লিখব, এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্নের সূত্র কি, RF প্লাস KM মাইনাস RF ইন্টু বেটা। ঠিক আছে, তাহলে এই তথ্য অনুযায়ী আমরা সব পেয়ে যাচ্ছি। এক্সপেক্টেড রিটার্ন RF আছে কত, এই যে 8%। RM মাইনাস RF, এইখানে RM এর মান কিন্তু সরাসরি দেয়া নাই, দেয়া আছে RM মাইনাস RF। RM মাইনাস RF কীভাবে বুঝলাম, এই যে রিস্ক প্রিমিয়াম 6%, রিস্ক প্রিমিয়াম বলতে RM মাইনাস RF। রিস্ক প্রিমিয়ামটা কি সেটা একটু বুঝাই বলি। ধরো সরকারি সিকিউরিটিতে তুমি বিনিয়োগ করে 10% পেলা,
10% লাভ অনেক কম লাভ। এখন চিন্তা করতেছে যে না, এত কম লাভে আমার হবে না, আমি বাজারে বিভিন্ন শেয়ার আছে, একটা শেয়ারে অন্য একটা কোম্পানিতে 16% লাভ দেয়, আমি ওই কোম্পানিতে চলে যাব। তখন কি করলা তুমি? সরকারি সিকিউরিটি টাকাটা উঠাইয়া কিংবা অন্য একটা টাকা ওই সিকিউরিটিতে বিনিয়োগ করলা 16% লাভে। এই যে 10% লাভ থেকে তুমি ঝুঁকি নিয়ে, 10%-এ কিন্তু কোনো ঝুঁকি ছিল না, কারণ সরকারি সিকিউরিটি তোমাকে টাকা দিবেই, কিন্তু এরপরে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যে লাভের উদ্দেশ্যে অন্য শেয়ারে বিনিয়োগ করবা, এই অতিরিক্ত যে লাভ সেটাই হচ্ছে ঝুঁকির প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়াম। 10% থেকে 16%-এ গেলে 6% তোমার ঝুঁকির প্রিমিয়াম হবে, 6%। তাহলে বিষয়টা কি হলো? বাজারে যে আয়ের হার হবে আরএম, ধরো বাজারে আয়ের হার আমি এটাকে উদাহরণ দিলাম 16%, সেইখান থেকে সরকারি সিকিউরিটির আয়ের হার ধরো 10%, তাহলে 16 আর 10-এর পার্থক্য কত? 6। সেই 6% হচ্ছে কি? রিস্ক প্রিমিয়াম। তাহলে ঝুঁকির প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়াম বলতে আরএম মাইনাস আরএফ। সরাসরি আরএম মাইনাস আরএফের রেজাল্ট এখানে দেওয়া আছে কত? 6%। এটা আরএফের মান 8%, আর বেটা কত? 1.60। ক্যালকুলেশন করলে 17.60%। এখানে এত কিছু বলার প্রয়োজন হয় না, কিন্তু একটা অঙ্ক দিয়ে আমি সব কিছু বলে যাচ্ছি, এরপর আর বলবো না, সেই জন্য এখানে কিন্তু সরাসরি বললে হয় যে এই সূত্রে এইভাবে অ্যান্সার করতে হবে। কিন্তু এই ঝুঁকির প্রিমিয়াম, বেটা বা আনুষঙ্গিক বিষয়গুলো, সেগুলো বলার প্রয়োজন হচ্ছে একটা অঙ্ক দিয়ে আলোচনা করা। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্ক গেল। এখানে আসলে সমস্যা থাকার কথা না, আমরা আরও 2-1টা অঙ্ক দেখব এরকম, তারপর আমরা বড় অঙ্কে চলে যাব। দেখো 5 নম্বর অঙ্ক যাই আমরা। এ স্টক হ্যাজ বেটা দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট। এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট কি? আর এম, রিস্ক ফ্রি রেট আর এফ 5%। হোয়াট মাস্ট দ্য এক্সপেক্টেড রিটার্ন? তাহলে ওই যে নর্মাল সূত্র আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা, সব দেওয়া আছে, জাস্ট বসাই দেবা। 6 নম্বর অঙ্কে যাই। দ্য ফলোয়িং ইনফরমেশন ইন রিলেটেড বিকে, রিস্ক ফ্রি রেট দেওয়া আছে, মার্কেট রিটার্ন আর এম দেওয়া আছে, বেটা দেওয়া আছে। ইউ রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য রেট অফ রিটার্ন অফ দ্য কোম্পানি। এই রেট অফ রিটার্ন কি? ওই এক্সপেক্টেড রিটার্ন। এই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নামগুলো কিন্তু বিভিন্ন রকম বলতে পারে। যেমন এই যে 3 নম্বর অঙ্কে বলছে কি? রিকোয়ার রেট অফ রিটার্ন। এটাকে কিন্তু প্রথমেই বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন, এগুলো সব একই কথা। বা কস্ট অফ ক্যাপিটাল, কমন স্টক কস্ট, এগুলো সবই কি? এক্সপেক্টেড রিটার্ন বা কেই। তাহলে এই সবগুলো সেম। পরে অঙ্ক দেখি আমরা। 9 নম্বর অঙ্কটা দেখি। 9 নম্বর অঙ্কে কী বলা আছে? স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন। দেখো এই অঙ্কে কিন্তু এক্সপেক্টেড রিটার্ন দেয়া আছে। এক্সপেক্টেড রিটার্ন দেয়া আছে মানে অন্য কোনো কিছু একটা নাই। বেটা আছে 1.75। এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট, এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট কি? আর এম দেওয়া আছে কত? 11%। হোয়াট মাস্ট বি দ্য রিস্ক ফ্রি রেট? আর এফ চাওয়া হয়েছে। রিস্ক ফ্রি রেট কত? তাহলে রিস্ক ফ্রি রেট বের করতে হলে আমাদের কী করতে হবে? প্রথমে এক্সপেক্টেড রিটার্নের সূত্রে বসাবা, বসানোর পরে আর এফ প্লাস বেটা ইন্টু কে এম মাইনাস আর এফ, এগুলো জাস্ট বসাবা। এইখানে দেখো লেখছে কিন্তু কে এম লেখছে। এই তোমরা কিন্তু বইতে পড়তে গিয়ে এক এক সময় কিন্তু এক একটা নাম পাবা, তখন কিন্তু আবার কনফিউশনে পড়ো না। আর এম বা কে এম যে কোনো একটা লেখলেই হবে। এখানে কিন্তু কে এম লেখা আছে, আমি কিন্তু আগেই বলছি। এখানে যেমন আর এক্সপেক্টেড রিটার্ন আরকে কিন্তু কেউ লেখে কস্ট, কেতে কস্ট, এখানে কিন্তু সিতে কস্ট না, কেতে কস্ট। তাহলে আমাদের আরএফ লাগবে। দেখো আরএফ 2 জায়গায় মিসিং, বাকি মানগুলো কিন্তু আমরা বসাই দেব। এই আরএফ 2 জায়গায় মিসিং থাকলে বাকি মান কী থাকে? এক্সপেক্টেড রিটার্নের মান 16.25, কে এম এর মান আছে 11%, বেটার মান আছে 1.75। সবগুলো বসাবা, তারপরে এখানে গুণ করবা, যোগ বিয়োগ করবা, আরএফ এর মান বের হয়ে যাবে। এখন এটা হাতে কলমে না করলে আবার বোঝানোটা কঠিন,
তোমরা একটু বাসায় এই অঙ্কটা অবশ্যই দেখবা। এই মান বসাইয়ে জাস্ট মান বসানো, যোগ বিয়োগের কাজটা এখানে অনেকের ভুল হয়ে যায়। তাহলে এইখান থেকে বেটা বের করতে বলতে পারে। পরের অঙ্কে দেখি। এগুলো পারবা। 15 নম্বর অঙ্কটা একটু দেখি। এখানে কি বলা আছে 15 নম্বর অঙ্কে? কনসিডারিং দ্য ফলোয়িং ইনফরমেশন স্টক কোম্পানি ক্যালকুলেট ইট ইজ বেটা বের করতে বলছে। এখন দেয়া আছে কি কারেন্ট মার্কেট প্রাইস শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ারকে কি বলা হয়? পিও, কারেন্ট মার্কেট প্রাইস। আর কারেন্ট ডিভিডেন্ডকে বলা হয় ডিও। আর ডিভিডেন্ড এন্ড অফ দ্য ইয়ার বা নেক্সট ইয়ার হচ্ছে ডি অন। আর প্রাইস এন্ড অফ দ্য ইয়ার বা নেক্সট ইয়ার হচ্ছে পি অন। পিতে প্রাইস, ডিতে ডিভিডেন্ড। পিওতে কারেন্ট ইয়ার প্রাইস বা কারেন্ট ইয়ার, ডিওতে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড। আর পি অনে কি নেক্সট ইয়ার প্রাইস, এন্ড অফ দ্য ইয়ার প্রাইস। ডি অনে কি এন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ড বা নেক্সট ইয়ার ডিভিডেন্ড। এখন এইখানে কারেন্ট মার্কেট প্রাইস পিও দেওয়া আছে 50 টাকা। এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার নেক্সট ইয়ার, দেখো এখানে নেক্সট ইয়ার বলা আছে। নেক্সট ইয়ারের ডিভিডেন্ড কিন্তু ডি ওয়ান নামে আমরা উল্লেখ করব। নেক্সট ইয়ারের ডিভিডেন্ড ডি ওয়ান। আর কারেন্ট মার্কেট প্রাইস P0 হচ্ছে 50 টাকা বলা আছে অঙ্কে। তারপরে কি আছে? কনস্ট্যান্ট অ্যানুয়াল গ্রোথ রেট 8%। গ্রোথ হচ্ছে জির মান, প্রতি বছর লভ্যাংশ বাড়বে 8% হারে। রিস্ক পিরিয়ড 7%। রিটার্ন অন মার্কেট RM বা KM আছে কত? 12%। এই তথ্যের আলোকে আমাদের কি করতে হবে? বেটা বের করতে হবে। বেটা যে বের করবো, এই কিছুক্ষণ আগে এক্সপেক্টেড রিটার্নের সূত্রে বসেছিলাম, বেটা বের করছিলাম, কিন্তু এই অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন তো দেয়া নাই। কিভাবে করব? এই যে প্রাইসের সূত্র তথ্য দেওয়া আছে, প্রাইস ডিভিডেন্ড যখন দেয়া থাকবে তখন আমরা P0 সূত্র D1/K - G, তখন সূত্র হবে কি D1/K - G। গ্রোথ মডেল অনুযায়ী P0 সূত্র কি D1/K - G। এই সূত্রটা মুখস্থ করতে হবে, কারণ আরও কয়েকটা চ্যাপ্টারে লাগবে। এখন এটাও ব্যাখ্যা দেওয়া যায় কিভাবে D1/K - G হয়। আগে অঙ্কটা করাইনি, বা ব্যাখ্যা দিলে পরেও দেওয়া যাবে, সমস্যা নেই। দেখো P0 50 টাকা, D1 কি নেক্সট ইয়ার ডিভিডেন্ড, এই 4 টাকা দেয়া আছে। আর K-র মান আমরা বের করব। কেন K-র মান বের করবো? ওইটা কি এক্সপেক্টেড রিটার্ন। K হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আর জির মান 8% দেওয়া আছে, গ্রোথ রেটের মান 8% দেওয়া আছে। এই K-টাই কিন্তু এক্সপেক্টেড রিটার্ন। এইটা বের করতেছি কেন? কারণ এই পরের সূত্রে আমরা বেটা বের করব। কিছুক্ষণ আগে আরেকটা অঙ্কে যেমন বেটা বের করছিলাম এক্সপেক্টেড রিটার্নের সূত্রে, এই অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন দেয়া নাই বিধায় এই সূত্রের মাধ্যমে K বের করছি। আর K কিন্তু এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্নের কয়েকটা নাম বলছি, তার মধ্যে কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ কমন স্টক, এগুলো বলছিলাম। সেই K বের করে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তারপরে এই সূত্রের মাধ্যমে আমরা 16% পেলাম। সেই 16% এক্সপেক্টেড রিটার্নের জায়গায় বসালাম। RF দেওয়া আছে অঙ্কে, KM বা RF দেওয়া আছে। RM বা KM কোনটা? এই যে রিটার্ন অন মার্কেট। আর RF তো বলাই আছে, ক্যালকুলেশন করলে বেটার মানটা আমরা বের করে ফেলবো, জাস্ট ক্যালকুলেশন। এরপরে আমরা আচ্ছা এইখানে যে বলছিলাম প্রাইসটা কিভাবে হয়, P0 সূত্র D1/K - G কীভাবে হয়? D1 একটা লভ্যাংশের পরিমাণ, প্রতি বছর লভ্যাংশ 8% হারে বাড়ে। আর K হচ্ছে লাভের হার, কত পার্সেন্ট হারে তুমি লাভ পাবা। ধরো তুমি 10% হারে লাভ পেলা 10 টাকা, তাহলে শেয়ারের দাম কত? শেয়ারের দাম হবে 100 টাকা। কীভাবে? 100 গুণ 10%, কত হবে? 10 টাকা। এখন আমি তো এটা সহজ ফিগার বললাম, সেই জন্য মনে হলো যে 100 টাকার উপর 10% ধরলে 10 টাকা হবে। কিন্তু সেটা কীভাবে করবা? এই যে 10 টাকা লভ্যাংশ পেলা, সেটা তো অঙ্কে দেওয়া আছে। 10 টাকাকে
10% দ্বারা ভাগ করবা, তাহলে 100 বের হয়ে যাবে। কারণ 10%-এ পাওয়া 10 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। 10%-এ পাওয়া 10 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। আর গ্রোথ রেটের মানটা বিয়োগ হয়, কারণ হচ্ছে কি প্রতি বছর গ্রোথের দ্বারা ওই লভ্যাংশটা বৃদ্ধি পায়, সেই জন্য গ্রোথ রেটের মানটা মাইনাস হয়। আর বেশি ব্যাখ্যা দেবো না, বেশি ব্যাখ্যা দিলে এগুলোই যাবো। এখন বড় অঙ্কে চলে আসছি, 17 নম্বর অঙ্কটা আমরা দেখি। দেখো 17 নম্বর অঙ্কে কী বলা আছে। এই বড় অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু শুধুমাত্র এই অধ্যায়ের আলোচনা তা কিন্তু না, এই আলোচনা অ্যাকাউন্টিং থিওরিতেও আছে। কারণ আজকে আলোচনা শুরুতেই বলছিলাম অ্যাকাউন্টিং থিওরিতে তেমন কোনো চ্যাপ্টার আলোচনা হয় নাই। এই অধ্যায়ের অঙ্ক করানোর মাধ্যমে, এই বইয়ের অঙ্ক করানোর মাধ্যমে অ্যাকাউন্টিং থিওরির চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে। আমরা কিন্তু অ্যাকাউন্টিং থিওরির একটা চ্যাপ্টার অটোমেটিক শেষ করছি, সেটা হচ্ছে গুডউইল। আবার এই যে মূল্যায়ন মডেল, এই মূল্যায়নের যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের, সেটা কিন্তু অ্যাকাউন্টিং থিওরিতে আছে, সেম অধ্যায়। এখন দেখো কি বলা আছে, ফ্রম দ্য ফলোইং ডাটা ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট। কী কী নির্ণয় করতে হবে? বেটা, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। বেটা বলতে এই সাইন বেটা, আর একটা হচ্ছে কি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন। এখন এর আলোকে কী কী তথ্য দেওয়া আছে, এর জন্য দেওয়া আছে এক্সপেক্টেড রিটার্ন মার্কেট। এক্সপেক্টেড রিটার্ন মার্কেটকে আমরা কী নামে বলি? RM অথবা KM, RM অথবা KM, এটা হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন মার্কেট। তারপর বলা আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট বলতে সিগমা M। তারপর কি বলা আছে? রিস্ক ফ্রি রেট RF। কোরিলেশন দেওয়া আছে স্টক এ এবং মার্কেটের, স্টক বি এবং মার্কেটের। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, এটা তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন M ছিল, আর এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, মানে এ স্টকের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে বি স্টকের, স্টক বি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই তথ্যের এলাকা আমরা প্রথমে কি করব? বেটা। ওই যে আলোচনা শুরুতে একটা বেটা সূত্র বলছিলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট ইনটু কোরিলেশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিও, যে পোর্টফোলিও আছে, বিনিয়োগ আছে, এখানে বিনিয়োগ আছে কি একটা আছে এ অথবা আছে বি, তাকে ভাগ দেব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট দ্বারা, গুণ দেব কোরিলেশন দ্বারা, সিগমা এ বাই সিগমা এম ইন্টু আর। সংক্ষেপে মনে রাখার জন্য সিগমা এ বাই সিগমা এম, সিগমা বলতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সিগমা এ বাই সিগমা এম ইন্টু আর। কোরিলেশন সিগমা এ বলতে বা সিগমা পি লিখতে পারো অথবা সিগমা আই লিখতে পারো। সিগমা আই বলতে ইনভেস্টমেন্ট, সিগমা আইও লেখা যায়। সিগমা আই বলতে ইনভেস্টমেন্ট, সিগমা এম বলতে মার্কেট ইন্টু আর, কোরিলেশন। ঠিক একইভাবে বেটা বিয়োগটা বের করবা সিগমা বি বাই সিগমা এম ইন্টু আর। এখন মানগুলো একটু বসানোটা দেখি, মান বসানো নিয়ে কারো কোথাও সমস্যা বাজে কিনা। সিগমা এ, দেখো সিগমা এ কোথায় পেলাম? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ হচ্ছে কত পার্সেন্ট? 25%। 25% কোথায় আছে? এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট কোথায় আছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট আছে এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট রিটার্ন। আর এইখানে ছোটো করে লেখা আছে AM। আর এম মানে কি? স্টকে এবং মার্কেটের। আর বলতে কোরিলেশন, এখানে আর বলতে কোরিলেশন। কোরিলেশন এ এবং এম মানে স্টকে এবং মার্কেটের। তাহলে স্টকে এবং মার্কেটের কোরিলেশন কোথায় দেওয়া আছে? এই যে দেখো কোরিলেশন দেওয়া আছে, স্টক এ অ্যান্ড মার্কেট কত? 0.8, আর স্টক বি অ্যান্ড মার্কেট কত? 0.6। তাহলে জাস্ট মান বসাই দিলে হবে, সূত্রটা মুখস্থ, এর বাইরে কিছুই না এখানে। তারপরে এই তথ্যের এলাকা আমাদের বেটা একটা দুইটা বের হয়ে গেল। বেটা বের হয়ে গেলে আমরা এক্সপেক্টেড রিটার্ন সেই RA প্লাস
আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা ওই সূত্রে বসাই দেব। সব তথ্য এখানে দেওয়া আছে, শুধুমাত্র এখানে এই সূত্রগুলো পারলেই হবে। তাহলে এই অঙ্ক ক্ষেত্রে এই দুইটা সূত্র আছে। দুইটা সূত্র কি কি? একটা হচ্ছে বেটার সূত্র, আর একটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্নের সূত্র। এক্সপেক্টেড রিটার্নের সূত্র আমরা এতক্ষণ অনেকবার আলোচনা করে আসছি। আর বেটার সূত্র আর একবার একটু লিখে দেয় বড় করে, তাহলে তোমাদের একটু মনে থাকবে। সিগমা আই বাই সিগমা এম ইন্টু আর। আর বলতে কোরিলেশন, সিগমা আই বলতে নির্দিষ্ট স্টকের ইনভেস্টমেন্ট, সিগমা এম বলতে মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে এটা আবার একটু যোগ করা লাগবে, অনেক বড়। এখন মাঝখান থেকে বেশ কিছু অঙ্ক দেখাই দেব, যেটা তোমাদের আজকের আলোচনার সাথে মিল আছে। দেখো এই 23 নম্বর অঙ্কটা একটু দেখি। এটা একবারে সহজ। কী বলা আছে? অ্যাট প্রেজেন্ট রিস্ক ফ্রি রেট আর এফ দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট আর এম বা কে এম দেওয়া আছে, এভারেজ রিটার্ন ফর 4 স্টক, এভারেজ রিটার্ন দেওয়া আছে বিভিন্ন স্টকের, আর টুগেদার রেট এক্সপেক্টেড বেটা, তাদের এক্সপেক্টেড বেটা দেওয়া আছে। তাহলে এভারেজ রিটার্ন এক্সপেক্টেড বেটাগুলো দেওয়া আছে। অন দ্য বেসিস above expectation হুইচ স্টক আর ওভার ভ্যালুড আর আন্ডার ভ্যালুড, কোনটা কম মূল্যায়ন করা হয়েছে, কোনটা বেশি মূল্যায়ন করা হয়েছে। এখন এইটা কীভাবে বুঝবো কম মূল্যায়ন করা হয়েছে না বেশি মূল্যায়ন করা হয়েছে? এইখানে যে বেটার তথ্যগুলো দেওয়া আছে আর রিস্ক ফ্রি রেট দেওয়া আছে, মার্কেট রিটার্ন দেওয়া আছে, এগুলো দিয়ে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। এক্সপেক্টেড রিটার্ন আর এফ প্লাস বেটা ইন্টু কে এম মাইনাস আর এফ বা আর এম মাইনাস আর এফ ওই সূত্রে বের করব। আর এইখানে একটা এভারেজ রিটার্ন দেওয়া আছে, এইখানে একটা এভারেজ রিটার্ন দেওয়া আছে। এখন আমরা যে প্রত্যাশিত একটা রিটার্নের সাথে এভারেজ রিটার্ন একটা তফাৎ করব। তারপর দেখো আমরা কি বেশি ধার্য করছি নাকি কম ধার্য করছি, মানে বেশি হয়েছে না কম হয়েছে, সেইটা আমরা তফাৎটা দেখব। তাহলে আমরা একটু দেখি। এক্সপেক্টেড রিটার্ন এর ক্ষেত্রে প্রথমে এই যে এর ক্ষেত্রে আমাদের সকল ক্ষেত্রে রিস্ক ফ্রি রেট 8%, আর এম এর মান 14%, আর এর ক্ষেত্রে বেটা হয়েছে 1.25। দেখো এই যে 8% আর এফ এর মান বসানো হয়েছে, বেটার মান 1.25 বসানো হয়েছে, আর এম এর মান হচ্ছে 14% বসানো হয়েছে, রিস্ক ফ্রি রেট 8% বসানো হয়েছে। এইটা অনুযায়ী আমাদের বের হচ্ছে কত? 15.5%। এখন এই যে 15.5% বেরোচ্ছে, এটা কি অ্যাকচুয়াল, আর আমাদের একটা এভারেজ মান কিন্তু দেওয়া আছে। এখন দেখো আমাদের অ্যাভারেজটা বড়, অ্যাকচুয়ালটা ছোট, অ্যাভারেজটা বড়, অ্যাকচুয়ালটা ছোট। তাহলে আমরা ব্যবধানটা দেখাবো। 16% থেকে 15.5% বিয়োগ করলে 0.50 বা 0.5%। এইভাবে প্রতিটা শেয়ারেরটা করব। প্রতিটা শেয়ারে কিন্তু আর এফ 8%, আর এম হচ্ছে কে এম হচ্ছে কত 14%, আর এই 8%, 14% 8% কিন্তু ঠিক থাকবে। শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? বেটা এইটা 85, এইটা 1, এইটা 1.5। এই চারটার ক্ষেত্রে 4 ধরনের বেটার, বাকি সব সেম। তাহলে এই 4টা এক্সপেক্টেড রিটার্ন বের হবে, যেটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল রিটার্ন, অ্যাকচুয়াল বেটা দ্বারা বের করছি, অ্যাকচুয়াল রিটার্ন বের হয়েছে। আর এইটার ক্ষেত্রে মার্কেটের রিটার্নগুলো কত আছে? অ্যাভারেজ রিটার্ন আছে 16%, 14.5। এগুলো আমরা এটা থেকে বিয়োগ করবো, আমাদের ডিফারেন্সটা বের হয়ে যাবে। তাহলে এই যে তফাৎটা যদি প্লাসে হয় তাহলে আমরা দেখব ওভার ভ্যালুড, আর যদি মাইনাসের হয় তাহলে লিখব
আন্ডার ভ্যালুড। ওভার ভ্যালুড আর আন্ডার ভ্যালুড বলতে বিয়োগ করব, এভারেজ যদি বেশি হয় ওভার ভ্যালুড, এভারেজ যদি কম হয় আন্ডার ভ্যালুড। ঠিক আছে, তাহলে ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড। এখন এভারেজ বেশি হওয়া ওভার ভ্যালুড মানে কি, তুমি এখানে 16% আছে, এখানে 15.5% আছে, তাহলে ব্যবধান কত, 0.50। তাহলে এতটুকু কি অ্যাভারেজ রিটার্নটা ওভার ভ্যালুড হয়েছে। ঠিক আছে, তাহলে 23 নম্বরের বিষয়টা আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড নিয়ে জাস্ট এক্সপেক্টেড রিটার্ন দুইটা বের করবা। আমি সেই অঙ্কই যদি আবার আরেকটা দেখাই, আগের অঙ্কটায় দেখো, সেম অঙ্ক কিন্তু আগের অঙ্কটা, এই যে অ্যাভারেজ রিটার্ন দেওয়া আছে, বেটা দেওয়া আছে, ঠিক একইভাবে আমরা বের করব। হুইচ অফ দ্য এক্সপেকটেশন স্টক আর ওভার ভ্যালুড আর আন্ডার ভ্যালুড, ওভার ভ্যালুড অথবা আন্ডার ভ্যালুড কোনটা আছে সেটা চাওয়া হয়েছে। এই যে দেখো, এই একটা অঙ্ক সেম অঙ্ক, এই যে বেটা দেওয়া আছে, অ্যাভারেজ রিটার্ন দেওয়া আছে। এখন এই অঙ্কটার ক্ষেত্রে কি করছে ওরা, বাইরে এক্সপেক্টেড রিটার্ন বের করছে। এক্সপেক্টেড রিটার্ন দেখে রিস্ক পিরিয়ড 6%, রিটার্ন অন মার্কেট 12%, আর এই আলাদা আলাদা বেটা দেওয়া আছে। আলাদা আলাদা বেটা দেওয়া থাকলে 5টা অঙ্কের 5টা এক্সপেক্টেড রিটার্ন বের হবে। তাহলে দেখো এইখানে কিন্তু এই যে সিকিউরিটি এর ক্ষেত্রে এই 10% আছে, তার মানে কি প্রায় সমান প্রপার্টি ভ্যালুড, প্রপারলি ভ্যালুড। আবার এইখানে এক্সপেক্টেড রিটার্ন আর অ্যাভারেজ রিটার্ন দুইটার মধ্যে দেখো প্রত্যাশিত আর এটার মধ্যে তফাৎ কতটুকু সেটা দেখো। অ্যাভারেজ রিটার্ন আছে 10%, 6.20%, এক্সপেক্ট আছে 12%, তাহলে প্রত্যাশিতটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আবার এইখানে আছে কত, 21.20%, এইখানে কত 12.90%, তাহলে কি তুমি কম ধার্য করছো, আন্ডার ভ্যালুড করছো। আবার 12% আর 13.20%, তাহলে এইখানে কিন্তু তুমি এক্সপেক্টেড মানে বেশি প্রত্যাশা করে ফেলছো। আবার এটা আছে 8%, এটা কি 6.60%, তাহলে এইখানে কিন্তু তুমি কম প্রত্যাশা করে ফেলছো, আন্ডার ভ্যালুড। তাহলে ওভার ভ্যালুড এবং আন্ডার ভ্যালুড এই পাশাপাশি একই রকম। দেখো আচ্ছা, এই অঙ্কটায় একটু মনে তাহলে ভুল আছে, দেখো দেখো অ্যাকচুয়াল রিটার্ন, এটা একটু আগের অঙ্ক। দেখো এখানে কমেন্ট একটু ভুল হচ্ছে, এটা আন্ডার ভ্যালুড হবে, অল স্টকের আন্ডার ভ্যালুড। কীভাবে আন্ডার ভ্যালুড, দেখো তোমার প্রত্যাশিত রিটার্ন ছিল 15.5, কিন্তু অ্যাভারেজ হচ্ছে 16, তাহলে কি তুমি কম ধার্য করছো 5%, তাহলে সেটা আন্ডার ভ্যালুড। আবার এটা দেখো 13.1, কিন্তু তোমার অ্যাভারেজ কত 14.5, তাহলে তুমি কম এক্সপেক্টেড রিটার্ন মানে ধার্য করছো, আন্ডার ভ্যালুড হবে। সবগুলো আন্ডার ভ্যালুড, 14% আর 16% কম ধার্য করছো, তাহলে আন্ডার ভ্যালুড হবে। 17%, 18% কম ধার্য করছো, তাহলে 18, এখানে 18%, 1% বেশি আছে, তাহলে এটা কি আন্ডার ভ্যালুড মানে কম ধার্য করেছো। এখন ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুডের অঙ্ক জাস্ট ওই যে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে করবে, এখানে কোনো ঝামেলা নেই বাড়তি। পোর্টফোলিওর অঙ্কটা আবার দেখা যায় নেক্সট ক্লাসে করাবো না, এগুলো আচ্ছা ঠিক আছে। তাহলে আর একটা ক্লাস দিলে তোমাদের শেষ হয়ে যাবে, একটা অঙ্ক দেখাবো আজকে শুধু, আর এই 31 নম্বর অঙ্কটা। তাহলে আর একটা ক্লাস দিলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারে এর বেশি কিছু নাই। এই চ্যাপ্টার কি আছে এখন, ওই যে এক্সপেক্টেড রিটার্ন সিএমএল এর মাধ্যমে যেটা আছে সেইটা আমরা দেখব এই অঙ্কে। দেখো এইখানে কি বলা আছে, ইনফরমেশন অ্যাভেলেবল 5 মিউচুয়াল ফান্ড ABCDE, তার কত পার্সেন্ট, বিভিন্ন পার্সেন্ট দেওয়া আছে, 15%, 17%, 22%, 25%, বিভিন্ন পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে এখানে। এক্সপেক্টেড রিটার্ন মার্কেট দেওয়া আছে 12%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট দেওয়া আছে 21%, রিস্ক পিরিয়ড দেওয়া আছে 8%। এই বিভিন্ন তথ্য আমরা পেলাম। এরপরে কি বলা আছে, ক্যালকুলেট স্লোপ অফ সিএমএল। ওই যে সিএমএল এর কথা বলছিলাম, এসএমএল আর সিএমএল। এসএমএল হচ্ছে RM মাইনাস RF,
আর সিএমএল হচ্ছে কি আর এম মাইনাস আর এফকে মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা ভাগ, আর এটা তো দরকার নেই, তো রিস্ক প্রিমিয়াম মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা আমরা ভাগ করব, ঠিক আছে। মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা ভাগ করলে আমাদের মূল রেজাল্টটা বের হয়ে যাবে, আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা এম বা স্ট্যান্ডার্ড ডিভিশন এম। আর এই সূত্রের ক্ষেত্রে আমরা সিগমা পি গুণ দিলে আমাদের এক্সপেক্টেড রিটার্নের বাকি অংশ হবে, এই সূত্রের মাধ্যমে যদি আমরা এক্সপেক্টেড রিটার্ন করি। এখন তাহলে স্লোপ অফ সিএমএল আমরা প্রথমেই দেখলাম আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা এম। কে এম কিন্তু আর এম, সেটা কিন্তু বারবারই বলতেছি, তোমরা প্রথম একটু ভুলে যেতে পারো। এখানে কে এম বা আর এম কত দেওয়া আছে, এই যে দেখো এখানে কিন্তু লেখছো আর এম, দেখছো এই যে 12%, আর আর এফ কত দেওয়া আছে, এই যে আর এফ আছে 8%, আর স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেট কত দেওয়া আছে 21%। জাস্ট বসাই দেবো, আর কোনো কাজ নাই। তাহলে এটা কিন্তু আমার সূত্র আলোচনা হয়েছিল সেইখান থেকে। তারপর কি আছে, ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ পোর্টফোলিও। এখন তাহলে আমরা এই সিএমএল এর সূত্রে স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড রিটার্ন বের করব, কারণ এখানে কিন্তু দেখো বেটার কোনো মান দেওয়া নাই, স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে করা লাগবে। তাহলে সূত্র কি, আর এফ প্লাস কে এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু সিগমা পি। সিগমা পি কি, নির্দিষ্ট স্টকের স্ট্যান্ডার্ড ডিভিশন, এই যে দেওয়া আছে দেখো 15%, 17%, 22%, 25%, 30%। সিগমা পির জায়গায় থাকতো কি বেটা, এখন আছে কি সিগমা পি। তারপরে প্রতিটার ক্ষেত্রে জাস্ট এরকম আর এফ প্লাস কে এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা পি। তাহলে কে এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম কিন্তু সব জায়গায় সেম, এই যে 19.05, প্রতি জায়গায় কিন্তু সেই একটা রেজাল্টই বসাই দিলে হয়। আমরা যেমন রিস্ক প্রিমিয়াম করছি না, এইখানে ঠিক ওই রকম এই মানটা এই প্রতি সূত্রে এখানে বসাই দিলেই হয়, বারবার না বসাইলে হয়। শুধু স্ট্যান্ডার্ড ডিভিশন পি সেইটাকে এখান থেকে 15%, 17%, 22%, 25%, 30%, 5 বারে 5টা, বাকি সব সেম। এরপর কি বলা হয়েছে, দেখো এর পরবর্তী রিকোয়ারমেন্টে কি বলা আছে, র্যাঙ্ক দ্য পোর্টফোলিও ইনক্রিজিং অর্ডার অফ এক্সপেক্টেড রিটার্ন। ছোট থেকে বড়, ইনক্রিজিং মানে আস্তে আস্তে বড় হবে, এইগুলো সাজাই দিতে বলছে। এই যে এক্সপেক্টেড রিটার্ন আমরা 5টা বের করছি, এই 5টাকে আমরা শুধু সাজাবো ছোট থেকে বড়, জাস্ট সিরিয়ালে সাজাবো, শক না আঁকলেও হবে। সিকিউরিটি এবিসিডি সিরিয়ালে বসে এক্সপেক্টেড রিটার্নগুলো সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 5 বসাই দিলে হবে, র্যাঙ্কিং করতে হবে। সর্বশেষ আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা কি বলছে, do any of the portfolio have the same expected return as the market? Why? কোনোটার কি সেম এক্সপেক্টেড রিটার্ন মার্কেটের সমান আছে, মানে 21%, এইগুলোর মধ্যে কোনোটা কি 21% আছে? নাই, একটাও আছে 21%, একটা 21% বের হয় নাই। কেন 21% বের হয় নাই? কারণ এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে কত 21%, আর প্রত্যেকটা স্টকের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখো কত আছে 15, 17, 22, 25, 30 ভিন্ন। এই ভিন্নতার কারণে আমাদের কোনোটারই সেম এক্সপেক্টেড রিটার্ন হবে না। দেখো শুধুমাত্র এই একটা তথ্যই সবগুলো থেকে ভিন্ন, আর বাকি সব কিন্তু প্রতিটা এক্সপেক্টেড রিটার্ন বের করতে সেম। তো শুধুমাত্র এই একটা মানের কারণে এক্সপেক্টেড রিটার্ন ভিন্ন ভিন্ন হয়েছে, কোনোটারে কিন্তু মার্কেটের সমান স্ট্যান্ডার্ডে বের হয় নাই। মার্কেটের সমান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সরি মার্কেটের সমান রিটার্ন কত আছে 12%, কোনোটারে কি 12% ইকুয়াল বের হয় নাই, হয় 12.76,
12.19, 13.72 কম বেশি আসে। তাহলে মার্কেটের সমান না হওয়ার কারণ কি? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও, এই দুইটা ভিন্নতার কারণে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট 21% আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও এই যে 5 ধরনের। এই জন্য আমাদের এক্সপেক্টেড রিটার্ন মার্কেট কোনোটাই 12% হয় নাই। এক্সপেক্টেড রিটার্ন একটাও কি 12% হয় নাই। তাহলে এই অধ্যায়ের আমাদের এই কয়টা অঙ্ক আজকের আলোচনায় থাকবে, আর বাকি যে অঙ্কগুলো আগামী ক্লাসে আমাদের আশা করি শেষ হয়ে যাবে।